Okay. Yeah. আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এসএসসি ফ্রি রিভিশন কোর্সের ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার মানে গতির আমাদের লেকচার 3-তে। ওকে, আমি তোমাদের আজকে পড়াবো মানে ওয়েলকাম টু কুইক অন স্কুল আগেই বলে রাখি। আজকের এই লেকচারে আমরা পড়বো হচ্ছে যে একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা কিনা তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্ট্যান্ট, হুইচ ইজ পড়ন্ত বস্তুর সূত্র দিয়ে। হ্যাঁ, পড়ন্ত বস্তুর সূত্র এও তার ম্যাথ। ওকে, সো আমরা এই টপিকটা নিয়ে আসলে আজকে আলোচনা করব। তাহলে আমরা আগের দিন কি পড়েছিলাম এটা একটু কথা বলি। হ্যাঁ, আমরা আগের দিন পড়েছিলাম হচ্ছে, আচ্ছা আজকে কি লেকচার 3 নাকি 4 এটা একটু আমরা তোমাকে জানাও তো একটু আমাকে। আমি একটু দেখি আগের দিন কি আমি পড়েছিলাম নাকি, আমি একটু শিওর হই না আসলে কি লেকচার 3 নাকি লেকচার 4 এটা। ওকে, দাঁড়াও। হুম, বুঝতে পেরেছি, তার মানে আজকে লেকচার 3। গ্রেট। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওকে, সো তোমরা যে কাজটা করবে, কাইন্ডলি একটু তোমাদের সব বন্ধুদেরকে তোমরা একটু মেনশন করে দাও, যাতে করে তারা ক্লাসে জয়েন করতে পারে। আর যদি পারো ভিডিওটা একটু শেয়ার করে দাও, যাতে মানুষ জানতে পারে যে এখানে যে ফ্রি কোর্সটা চলছে তোমাদের জন্য, সো তোমাদের স্বার্থেই। সো আমরা তাহলে আজকে কী নিয়ে পড়াশোনা করব, আগে থেকে আমি বলছি আজকে পড়াশোনা করবো আমরা পড়ন্ত বস্তু নিয়ে, রাইট? সো তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন দিতে থাকো। আমরা আমাদের ক্লাসটা এক্ষুনি আমরা শুরু করে দিব। খুবই মজার ক্লাস হবে, একদম কনসেপচুয়াল। এখান থেকে মনে করো যে পরীক্ষায় যদি প্রশ্ন আসে এর বাইরে আসবে না। সো যদি পড়ন্ত বস্তু টপিক থেকে আসে, ইনশাল্লাহ আজকের ক্লাসের বাইরে আসবে না। সো তোমরা একটু প্রস্তুত হয়ে নাও, খাতা কলম হাতে নিয়ে নাও, দেন আমরা আজকের ক্লাসটা আমরা শুরু করে দিব। অলরাইট, সো তোমরা একটু তোমাদের বন্ধুদের মেনশন দিতে থাকো। অলরাইট অলরাইট অলরাইট, সো চলো শুরু করি। দেখি দেখি দেখি, আস্তে আস্তে আসছে মানুষজন, এত দেরি করে আসলে কিভাবে হবে ক্লাস? তো পরে দেখা যাচ্ছে যে ক্লাসের আমি শুরু করে দিব, পরে দেখা যাচ্ছে অর্ধেকে এসে কান্নাকাটি করবে। ব্লার ব্লার করতেছে কে? ক্লাস তো ব্লার না। ওকে, সো আমরা ডিরেক্টলি পড়ন্ত বস্তুর ইয়াতে চলে যাব। দেখি আগে পড়ন্ত বস্তুর সূত্রগুলো কী কী। গ্যালিলিওর 3টা সূত্র আছে। হ্যাঁ, আমরা 3টা সূত্রকে আগে বলবো, এই সূত্রর পরে আমাদের কাজ হচ্ছে, আচ্ছা ব্লার নাকি? ফাইন, ব্লার হওয়ার কথা না, এক্ষুনি ঠিক হয়ে যাবে। ধৈর্য ধরো, সবার করো, সবার করো। ওকে ওকে ওকে, গ্রেট। সো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে গ্যালিলিও যে 3টা সূত্র আছে, এই 3টা সূত্র আগে লিখবো, তোমাদেরকে একটু বুঝাই দিব। তারপর হচ্ছে আমরা পড়ন্ত বস্তুর বেশ কয়েকটা টাইপের ম্যাথ আছে। হ্যাঁ, একটা বস্তুকে এভাবে ছেড়ে দিলে কোন সূত্রটা খাটাবো, প্লাস মাইনাসের একটু ব্যাপার স্যাপার আছে। একটা বস্তুকে আমি নিচের থেকে উপরের দিকে, একটা বলকে উপরের দিকে মেরে দিব, তখন কীরকম কেস হয়। কিংবা আমি অলরেডি বাসার ছাদের উপর আছি, ছাদের উপর থেকে একটা বস্তুকে ডিরেক্ট ফেলে দিলে দেখতে কীরকম, উপরের দিকে ছুঁড়ে মারলে দেখতে কীরকম, প্রত্যেকটা টপিক আমরা আলোচনা করব। সো চলো আগে গ্যালিলিও 3টে সূত্রকে আমরা আগে একটু বলি। এটা তো গ্যালিলিওই দিয়েছিল তাই না, মহাকর্ষের 3টা সূত্র। চলো, গ্যালিলিওর 3টা সূত্র, পড়ন্ত বস্তুর গ্যালিলিওর সূত্র, পড়ন্ত বস্তু রিলেটেড, পড়ন্ত বস্তু সম্পর্কিত। গ্যালিলিও কি বলেন সবার আগে, যে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে, একই উচ্চতা থেকে, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু
বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ যায়, সময়ে সমান পথ যায়। এই কথাটার মানেটা কি? এটার মানে হচ্ছে দেখো একই অবস্থান থেকে, দেখো এই যে একই একটা উচ্চতা আছে, হ্যাঁ, এই উচ্চতা থেকে ধরো তুমি যদি যে বস্তু, যে কোনো বস্তুকে, হ্যাঁ, একই উচ্চতা, ধরো এই উচ্চতা থেকে তুমি যে কোনো বস্তুকে তুমি যদি ফেলে দাও, তুমি যদি ফেলে দাও, তাহলে এই দুটা বস্তু একদম একই সাথে পড়বে, একই সময়ে পড়বে, সেটা যত ভারী হোক যতই হোক, বিনা বাধায় পড়ন্ত। দেখো লেখা আছে বিনা বাধায়, মানে বাধা বলতে আসলে কি? বাধা বলতে ধরো উপর থেকে আমি কিছু আনলে বায়ুর বাধা হতে পারে, প্যারাশুট পরার সময় কি বায়ুর বাধা পায়। সো এরকম স্পেসিফিক কিছু মানে ইয়ে আছে, মানে ঝামেলা আছে। এইগুলো যদি না থাকে বা ঘর্ষণের বাধা যদি না থাকে কোনো কিছুর সাথে, কোনো প্রবাহী পদার্থের সাথে, সেই ক্ষেত্রে দুইটা বস্তু একই সময়ে একই পথ অতিক্রম করবে। ঠিক এই জিনিসটাকে সে আসলে বোঝানোর চেষ্টা করে। সো এটা দিয়ে ওয়ালাইকুম আসসালাম, এখন মানুষ আসছে। আমি তোমাদেরকে জাস্ট এগুলো টাচ করাই দিচ্ছি কারণ বইতে আছে, এই কারণে আজকে কিন্তু এখনও আসল পড়া শুরু হয় নাই। ওকে, আসল পড়া দেখবা আজকে ক্লাসে, এরপরে কি পড়াচ্ছি। ওকে, এটা হচ্ছে জাস্ট প্রথমে বলেছে স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে, তার মানে আমি যদি মনে করো সবচাইতে যে ভারী বস্তুটা, ধরো হামটি ডামটি বলো আর বৃক্ষ বলো, যাকে আমি যেখানে ফালাই, একটা নর্মাল পালক আর বৃক্ষ একই সময়ে পড়বে। অলরাইট, সো চলো তাহলে আমি 2 নম্বর সূত্রে যাই। 2 নম্বর সূত্রটা একটু ইন্টারেস্টিং। 2 নম্বর সূত্রটা আমাদেরকে বলে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু, 2 নম্বরটা স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, বেগটা হচ্ছে ভি, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। দেখো ওই সময়ের সমানুপাতিক, সমানুপাতিক। এই জিনিসটা একটু, কিছু জিনিস এখানে বুঝতে হবে আলাদা আলাদাভাবে। স্থির অবস্থান থেকে, তার মানে একটা বস্তুর, আমি যদি বলি স্থির অবস্থানে আছে, একটা বস্তু স্থির অবস্থানে আছে, আমার তারা একটু অন্য কালি কলমটা একটু নিয়ে নিই তারা। হ্যাঁ, একটা বস্তু স্থির অবস্থানে আছে। দেখো স্থির অবস্থান মানে কি? দেখো এটার যে আদিবেগ 0, আগের দিন বলেছিলাম স্থির অবস্থান মানে আদিবেগ 0, বিনা বাধায় পড়ন্ত বস্তু। বিনা বাধায় মানে কি? কোনো বাধা নাই, কোনো ঘর্ষণের বাধা নাই, কোনো বাধা নাই, বাতাসের বাধা নাই, কিছু নাই, পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়টাকে আমি ধরলাম টি, সময় হচ্ছে এটাকে ধরলাম টি, টি সময়ে প্রাপ্ত বেগ হচ্ছে ভি, শেষ বেগ ভি। সো এটা হচ্ছে ভি। বলেছে কি ওই সময়ের সমানুপাতিক, মানে বুঝিয়েছে এই যে প্রাপ্ত বেগটা ভি ইজ প্রপোর্শনাল টু টি, ভি ইজ প্রপোর্শনাল টু টি। ভাইয়া ব্যাখ্যা কি এটা, আসলে কিভাবে আসছে, মানে এই জিনিসটাই আমি কিভাবে পাই, এটা একটু আমাকে বুঝায় বলেন। দেখেন একটু খেয়াল করুন তো জিনিসটা, আমাদের একটা ফর্মুলা আগের দিন আমি শিখিয়েছিলাম, তাই না? ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। খেয়াল করো, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ওকে, আমি যেহেতু এটা বিনা বাধায় পড়ন্ত বস্তু, উপর থেকে কোনো বস্তু ফেলে দিলে এটার উপর একটা অভিকর্ষ ত্বরণ কাজ করে না, অভিকর্ষ বল যেহেতু, তার মানে অভিকর্ষ ত্বরণ যেহেতু, আমি বলতে পারি এ ইজ ইকুয়াল টু এখানে জি কাজ করে। যদি জি কাজ করে তাহলে আমি এখান থেকে এই সূত্রটা কীভাবে লিখলে তুমি কি রাগ করবা বলো তো? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি লিখতে পারো। এখানে আমি কি বলেছি? ইউ ইজ ইকুয়াল টু 0, তাহলে আমি এটাকে সুন্দর মতো লিখতে পারি, বা ভি ইজ ইকুয়াল টু জিটি। তাহলে তুমি দেখো জি কি কনস্ট্যান্ট না আমাদের জন্য? অভিকর্ষ ত্বরণ 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জি যদি কনস্ট্যান্ট হয় তাহলে তুমি একবার চিন্তা করে দেখো v1 বেগের জন্য, তাহলে জি ইন্টু t1 হয় না? t1 সময়ে প্রাপ্ত বেগ v1, যদি t2 সময় হয় জি কিন্তু সেম, এটা যদি হয় v2 লিখতে পারি না?
তাহলে দেখো এদেরকে যদি আমি যদি অনুপাত করি, অনুপাতটাও কিন্তু সেম। এখানে দেখো তাহলে জি ইজ ইকুয়াল টু কি আসে, জি ইজ ইকুয়াল টু আসে আমার কাছে v1/t1, এখানে জি ইজ ইকুয়াল টু কত আসে v2/t2। যদি এই জিনিসটা যদি সত্যি হয়, দেখো এটাও জি এটাও জি, তাহলে কি আমি যদি এভাবে লিখি v1/t1 ইজ ইকুয়াল টু v2/t2। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমাকে একটু বলো তো, তুমি কি রাগ করবা? দেখো তো আমি কি এখানে ভুল কিছু লিখেছি? তোমার কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না এই জিনিসটা? ঠিক এই যে আমাদের একই অনুপাতে যেহেতু প্রকাশ করতে পারেছি, এটাকে বলা হয় সমানুপাতিক। ঠিক এই কারণে তুমি কি এই লাইনটা শুনেছো কি না, যদি এখানে কোনো কিছু কনস্ট্যান্ট থাকে, যদি কোনো কিছু কনস্ট্যান্ট গুণ আকারে থাকে, এই জিনিসটাকে আমি লিখতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু টি। কিংবা আমাদেরকে বলে প্রপোর্শনাল চিহ্ন উঠালে এখানে একটা ধ্রুবক চিহ্ন আসে, এখানে একটা ধ্রুবক আসে, বলেছিল নাকি কেউ? এরা এই কথার কারণটাই হচ্ছে এটা, এই যে সমানুপাতিক, এরা যে সমানুপাতিক কারণ ওই যে কনস্ট্যান্ট দ্বারা তাকে প্রকাশ করা যায়। তাহলে আমি বলতে পারি t1 সময় তার বেগ হয় v1, t2 সময় হয় তার বেগ v2। এটা যদি হয়ে থাকে তাহলে g ইজ ইকুয়াল টু v1/t1, g ইজ ইকুয়াল টু v2/t2। যেহেতু দুইটাই g, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না? এই জিনিসটাই ইন্ডিকেট করে এরা হচ্ছে সমানুপাতিক। বুঝতে পেরেছো কিনা বলো, নাকি আরেকবার বলবো? বলো, বুঝতে পেরেছো কিনা বলো। আমাকে একটু বলো এটা বোঝা গেছে কিনা। এটাই তোমাদেরকে ইয়াতে বলা হয় সমানুপাতিক সাইন। ক্লিয়ার? আচ্ছা, আমি আরেকবার র্যাপ আপ করবো, যদিও সমস্যা নেই। তাহলে আমি একবার রিডিং করি জিনিসটা। বলছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু, খেয়াল করো, স্থির অবস্থান মানে আদিবেগ 0, বিনা বাধায়, কোনো বাধা নাই, এমনি জাস্ট ফেলে দিলেই, কোনো বায়ুর বাধা নাই, কোনো কিছু নাই, পড়ন্ত যদি একটা বস্তু থাকে, নির্দিষ্ট সময়ে তার প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। কোন সময়? টি এর সমানুপাতিক। মানে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ভি কার সমানুপাতিক? এই টি এর সমানুপাতিক। খেয়াল করো, এটাকে আমার প্রুফ করতে হবে। এটা কিভাবে আসছে? আমি আগের দিন সূত্র তোমাদেরকে শিখিয়েছিলাম, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। যেহেতু এটা একটা পড়ন্ত বস্তু, এই কারণ তাহলে ত্বরণটা কি হবে? অভিকর্ষজ ত্বরণ। তার মানে এ ইজ ইকুয়াল টু আমি ধরলাম জি, তাহলে সূত্রটা ধরে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। ইউ কত? ইউ তো আন্ডা মানে 0। ইউ যদি 0 হয়ে যায় তাহলে সূত্রটা দাঁড়ায় ভি ইজ ইকুয়াল টু জিটি। খেয়াল করো, তাহলে t1 সময়ের জন্য বেগ কত হয়? v1। জি কিন্তু কনস্ট্যান্ট, জি চেঞ্জ হচ্ছে না, অভিকর্ষ ত্বরণ সেম। t2 এর জন্য কত হয়? 3, সরি, t2 এর জন্য v2। তাহলে এখানে জি ইজ ইকুয়াল টু কত? v1t1, এখানে জি ইজ ইকুয়াল টু কত? v2t2। এটাকে বলা হয় সমানুপাতিক দ্বারা প্রমাণ। তার মানে এটা যদি সত্যি হয় তাহলে আমরা লিখতে পারি v1/t1 ইজ ইকুয়াল টু v2/t2। যদি এটা সত্যি হয়ে থাকে তার মানে এটা সমানুপাতিক। একটা সমানুপাতিক জিনিসকে এভাবে লেখা যায়, v ইজ প্রপোর্শনাল টু t। সেকেন্ড জিনিস, আমাদের লাস্ট যে প্রমাণটা দেখানো লাগবে, এই প্রমাণটাও একটু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। লাস্ট যে প্রমাণটা, হ্যাঁ, এই প্রমাণটার পরে আমি একদম ইয়াতে চলে যাবো, আজকে ম্যাথে চলে যাবো। একদম ম্যাথের কনসেপ্ট থেকে শুরু করে A to Z প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে খাওয়াই দিব। দেখো এরপরে ফর্মুলাটা কি। এরপরে গ্যালিলিও বলেন যে স্থির অবস্থান থেকে আবার পড়ন্ত বস্তু 03, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তুর, পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, সময়টাকে আমি টি দ্বারা প্রকাশ করব। নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, দূরত্বকে এইচ দ্বারা প্রকাশ করে, যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের, সময়ের বর্গের সমানুপাতিক। ভাই একটু ফিল করেন জিনিসটা, বর্গের সমানুপাতিক জিনিসটা কিরকম। একটা সূত্র শিখিয়েছিলাম, একটা সূত্র দিয়ে প্রমাণ করি। কি সূত্র শিখিয়েছিলাম? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটি স্কোয়ার অবভিয়াসলি। তো এ ইজ ইকুয়াল টু যদি জি হয় তাহলে আমরা এখানে বলতে পারি, এবং এস ইজ ইকুয়াল টু যদি এইচ হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি? তাহলে লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার।
জিটি স্কোয়ার। দেখো তো তুমি কি রাগ করবা কিনা এভাবে যদি লিখি? দেখো তো, যদি রাগ না করে থাকো তাহলে এবার দেখো, আমি অলরেডি জানি বলেছে কি স্থির অবস্থান, তার মানে তার আদিবেগ জিরো, তার মানে ইউ অলরেডি জিরো, মানে ইউ টিউ জিরো। বিনা বাধায়, তার মানে কোনো ঘর্ষণ নাই, এখানে কোনো কিছুই নাই। নেক্সট, এখান থেকে আমি বলতে পারি একটি বস্তু নির্দিষ্ট সময়ে টি সময়, দেখো এই যে টি আছে, যে দূরত্ব অতিক্রম করে আমাদেরকে প্রমাণ করতে হবে এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। ভালো মতো খেয়াল করো, এখানে আমি যদি এটাকে এভাবে লিখি এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, এবার খেয়াল করে দেখো তো এখানে হাফ জি পুরোটাই একটা কনস্ট্যান্ট না? হাফ তো একটা কনস্ট্যান্ট, জিও একটা কনস্ট্যান্ট, তাহলে কি আমি এখানে লিখতে পারি না অতএব এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। দেখো তো দেখো তো দেখো তো, বুঝতে পারো কি না? দেখো তো বুঝতে পারো কিনা এটা কিভাবে আসছে? সূত্রটা বৈধ 3টা লাইন দিয়ে আছে, এই জিনিসগুলো আসলে কিভাবে হয়েছে বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। আমি তাহলে এবার আসল ম্যাথে চলে যাবো, একদম ম্যাথ করাবো, যে আজকে পড়বা সারা জীবনে ভুলবা না। অলরাইট অলরাইট অলরাইট, ফাইন, গ্রেট। অলরাইট, সো মুভিং অন। হ্যাঁ, তাহলে আমি এরপরের পার্টটা আসলে দেখি। এবার আমাদের আসল খেলা, হ্যাঁ এবার আসলে আসল জিনিসপাতিগুলো একটু দেখা লাগবে। আমি তোমাদেরকে লাস্ট দিন আমি 4টা সূত্র শিখিয়েছিলাম, টু বি এক্সাক্ট আমি 5টা সূত্র শিখিয়েছিলাম। ওই 5 নাম্বারটা লাগবে না, জাস্ট স্পেশাল কেজ আমি বলেছিলাম যে আসলে যদি বলা হয় nth সময়ে বা একটা নির্দিষ্ট স্পেসিফিক জলে এত নাম্বার সেকেন্ডে গিয়ে তোমাকে আসলে কতটুকু দূরত্ব যাবে ওই বেসিসে, রাইট? সো আমি তোমাকে একটা জিনিস দেখাই, 3টে সূত্র, মোট 4টা সূত্র লিখি আসলে। v ইকুয়াল টু ইউ প্লাস এটি একটা, দেন আমরা এরপর আরেকটা জিনিস এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, রাইট? দেন তারপর যেটা লিখলাম সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আগের দিন মনে করো, কিন্তু রিকল করো একটু এটা। আর এটা হচ্ছে তারপর ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এটা আমি কি বলেছিলাম বলো তো? এটা হচ্ছে গতির সাধারণ সমীকরণ, গতির সাধারণ সমীকরণ, গতির সাধারণ সমীকরণ। এবার আমি এই জিনিসগুলোকে না লিঙ্ক আপ করবো কিসের সাথে? পড়ন্ত বস্তুর সূত্রের সাথে। তোমরা একটু টাইটেল দাও, পড়ন্ত বস্তুর সমীকরণ বা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, একটা হচ্ছে ফলিং অবজেক্টের ক্ষেত্রে। কিভাবে এটা আসলে লিঙ্ক আপ করে? আমার যখন আমি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যাই, আমার কাছে 2টা প্যারামিটার মাত্র চেঞ্জ হবে। এখানে যা কিছু আছে, কি কি প্যারামিটার? সময়ের প্যারামিটার আমি টি কে কনসিডার করি, আদিবেগ ইউ, শেষ বেগ ভি, রাইট? আমি আচ্ছা এটা তো জি লিখতাম না, আমি নর্মালি লিখতাম হচ্ছে এ, তাই না? আগের দিন লিখেছিলাম এ এইচ না, এ এস ছিল। সো এটুকু আমরা আগের দিন শিখেছিলাম। আমি জাস্ট 2টা প্যারামিটার চেঞ্জ করব, সেটা হচ্ছে এ এর জায়গায় আমি বসাবো জি, যেহেতু আমি অলরেডি জানি এটা হচ্ছে যে অভিকর্ষজ ত্বরণ। অ্যান্ড সেকেন্ডলি আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে দূরত্ব অতিক্রম করতে, এখানে দূরত্ব না বলে আমরা এটাকে কনসিডার করব এইচ হিসাবে, মানে উচ্চতা হিসাবে। যদি এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা ডেফিনেটলি এটাকে এভাবে লিখবো এখন থেকে সূত্র, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। দেন আমরা এটাকে লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ওভার 2 ইন্টু টি। দেন আমরা যে কাজটা করতে পারি, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ, এই যে এর জায়গায় জাস্ট সিম্পলি জিটি স্কোয়ার। অ্যান্ড ফাইনালি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। দেখো তো এটা তোমাদের কাছে সেন্স মেক করে কিনা, এটুকু বুঝতে পেরেছো কিনা? আমি জাস্ট সূত্রের কনভার্সনটা দেখিয়েছি। আমরা এই সূত্র আগের দিনও শিখেছি, একদম সেম সূত্র, একদম সেম লেভেলের, একদম মানে কি বলে সেম সেম এক কালার কমপ্লিটলি। তোমার জাস্ট কি করা লাগবে, সেম জিনিসটাকে জাস্ট ওই যে এর জায়গায় জি বসাতে হবে,
এস এর জায়গায় এইচ বসাতে হবে। এইটুকু তোমার কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। একদম সেম জিনিস। অলরাইট অলরাইট অলরাইট, আমাকে একটু জানাও এটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা। ক্লিয়ার। অলরাইট, সো থ্যাংক ইউ। তাহলে এবার আমি একদম তোমাদেরকে মোটামুটি সূত্র সম্পর্কে আমি জানালাম। এবার আমরা তোমাকে দেখাই যে আসলে ওই যে আলাদা আলাদা কিছু টাইপ থাকে ভাইয়া, চিহ্ন নিয়ে একটু ঝামেলা হয়, আমি কোনটাকে প্লাস দেবো কোনটাকে মাইনাস দেবো এই ধরনের কনফিউশন আমাদের মোটামুটি হয়, এটাকে নিয়ে একটু কাজ করা যাক। সো দেখো তাহলে আমরা কিছু টাইপ দিব, তুমি লিখো টাইপ 1 অথবা কেস 1, যে কোনোটাই তোমরা নাম দিতে পারো। আমি তোমাদেরকে টাইপ লিখে দেই, টাইপ 01, অলরাইট ফাইন। সো ইন জেনারেল টাইপ 1টা এভাবে মিন করে, দেখো একটা সার্টেন জিনিস, ধরো এখানে আছে একটা জিনিস, ধরো এই যে ছাদের উপর একটা বল আছে, এটা নর্মাল একটা বিল্ডিংয়ের ছাদের উপর থেকে তুমি একটা বলকে ফেলে দিলা, হ্যাঁ এরকমভাবে জাস্ট একটা, বাস কোনো কিছু দিলা না, উপরেও ফেলা না, জাস্ট এমনিতেই ছেড়ে দিলা, ফলিং অবজেক্ট এভাবে ফেলে দিলে বলটা কোথায় যাবে বলো তো? ডিরেক্টলি নিচে পড়বে, তাই না? বলটা ডিরেক্টলি এভাবে নিচে পড়বে, খেয়াল করো জিনিসটা, বলটা উপর থেকে নিচে পড়বে। এখন আমি যখন তোমাকে বলি যে এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে তোমার কাছে কী কী প্যারামিটার লাগে, তুমি আমাকে কি বলবা? ভাইয়া আদি বেগ লাগে, ভাইয়া শেষ বেগ লাগে, আমার কাছে অভিকর্ষজ ত্বরণ লাগে, জি লাগে, টাইম লাগে, এগুলো একটু লিখি, আমি একটু লিখি দাঁড়াও। কী কী লাগে? আমার কাছে আদি বেগ লাগে, রাইট, আমার কাছে শেষ বেগ লাগে, আমার কাছে লাগে হচ্ছে তোমার জি লাগে, আমার কাছে উচ্চতা লাগে, আমার কাছে টি লাগে। কিন্তু তুমি বলো তো কোনটার ক্ষেত্রে প্লাস মাইনাস ম্যাটার করে, কোনটার ক্ষেত্রে করে না? ইউ প্লাস হতে পারে মাইনাস হতে পারে, কারণ দিকে ডিপেন্ড করে। ভি এটাও হতে পারে, কারণ এটাও একটা বেগ, উপরের দিকেও হতে পারে নিচের দিকেও হতে পারে, তার উপর বেসিস করে প্লাস মাইনাস হতে পারে। জি সেটাও হতে পারে, এইচ এটাও হতে পারে। কিন্তু এই যে টি, টাইম কখনো নেগেটিভ হয় না, খেয়াল করো, টাইম কখনো নেগেটিভ হয় না। এই কারণে আমাদের এই ডিসকাশনে আমরা কখনো টাইমকে আলোচনায় আনবো না, কারণ টাইমের যেহেতু নেগেটিভ হতে পারে না, টাইম যেহেতু অলওয়েজ আমাদের কাছে অ্যাবসোলিউট, মানে আমাদের কাছে পজিটিভ, এই কারণে আমরা টাইমটাকে আলোচনা বাইরে রাখলাম। এটার ক্ষেত্রে হিসেবটা দেখো, একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে নামে তার ডিরেকশনটা কোন দিকে বলো তো? উপর থেকে সে নিচের দিকে যাচ্ছে, মানে ডিরেকশনটা নেগেটিভ। একটা বস্তু উপর থেকে নিচের দিকে যাচ্ছে, তার মানে তার উচ্চতার পার্টটা খেয়াল করো। একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ছে, আমি একটা একটা করে বলি, তার আদিবেগ কোন দিকে বলো তো? যখন নিচের দিকে পড়ছে আদিবেগ নিচের দিকে, খেয়াল করো। এরপর যখন নিচের দিকেই পড়ে যাচ্ছে, একদম শেষ বেগ, নিচে পড়ার আগ পর্যন্ত যে বেগটা আছে সেই বেগটা কোন দিকে বলো তো? নিচের দিকে, অলরাইট নিচের দিকে গেল। তারপর হচ্ছে যে আমাদের এবার অভিকর্ষজ ত্বরণ, এটা আমরা একদম লিটারেলি জানি যে সবসময় যে অভিকর্ষজ ত্বরণ সবসময় কোন দিকে কাজ করে। এই যে আমি যদি একটা কলমকে ফেলে দিই, সে নিচের দিকে যাবে, উপরের দিকে যাবে না। তার মানে অভিকর্ষজ ত্বরণ অলওয়েজ কোন দিকে কাজ করে? নিচের দিকে। ফাইন। দেন হচ্ছে আমাদের কাছে সেন্স মেক করা হচ্ছে এইচ নিয়ে। এবার হচ্ছে এইচটা দেখো, এইচটা খুবই ইম্পর্টেন্ট। আমি এখন যা বলছি এই জিনিসটা মাথায় রাখবা। এইচের জন্য সবসময় খেয়াল রাখবা যে ইনিশিয়াল পয়েন্ট আইপি আর টার্মিনাল পয়েন্ট, এই দুটো জিনিস মাথায় রাখবা। ভাইয়া মানে কি? আদিবিন্দু যেখান থেকে শুরু হয়েছে, শেষ বিন্দু, আদিবিন্দু শেষ বিন্দু, খেয়াল রাখবা। আদিবিন্দু আর শেষ বিন্দুর দিকে খেয়াল রেখে তুমি দেখবা বস্তুটা কোন দিকে যাচ্ছে। যদি মনে হয় যে না আদিবিন্দু থেকে আমি শেষ বিন্দু কানেক্ট করে দেখলাম বস্তুটা উপরের দিকে যাচ্ছে, দেন উপরে। যদি আদিবিন্দু শেষ বিন্দু কানেক্ট করে দেখি বস্তুটা নিচের দিকে যাচ্ছে, দেন এইচটাকে আমি নেগেটিভ দেবো। এবার দেখো এখানে আদিবিন্দুটা কোথায়? উপরে, শেষ বিন্দু কোথায়? নিচে। তার মানে বস্তুর ডিরেকশনটা কোন দিকে? এইচের ডিরেকশন কোন দিকে? নিচের দিকে। অতএব এটাও আমাদের নিচের দিকে। এবার খেয়াল করে দেখো, চারটা প্যারামিটার আমরা সবসময় মাথায় রাখবো। প্লাস ধরার ক্ষেত্রে সবগুলো প্যারামিটার, মানে অধিকাংশ প্যারামিটার যেদিকে, অধিকাংশ চলকগুলো যেদিকে, ঠিক সেদিকটাকে আমরা আসলে প্লাস ধরবো। এবার চিন্তা করে দেখো তো, যেহেতু জি নিচের দিকে, আমি জিকে যদি প্লাস ধরি, তার দিকে যেগুলো আছে সবগুলাই প্লাস 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 প্লাস। তাহলে আমাদের সূত্রটা কি দেখো তো? সূত্র যখন আমি লিখি ভি ইজ ইকুয়াল টু
ইউ প্লাস ইউ অ্যান্ড জিটি। তাহলে এবার দেখো ভি এর সামনে কি প্লাস, ভি একটা প্লাস হবে, ইউ এর সামনে কি ইউ এর সামনেও প্লাস, জি কি জিও প্লাস, টি তো এমনিই প্লাস। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ায়? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। আরেকটা ফর্মুলা আমাদের কি আছে? এইচ ইজ ইকুয়াল টু ইউ ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি। এইচ কি প্লাস, ইউ কি প্লাস, ভি প্লাস, তার মানে আমাদের ফর্মুলা কি দাঁড়ায়? এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। ফাইন। আবার এইচ কি? এইচ ইজ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার, জি প্লাস ইউটি প্লাস এইচ প্লাস। অলরাইট, সো এখান থেকে আমরা আসলে কি বলতে পারি? এখান থেকে আমরা এইচ প্লাস হয়ে যায়, এখন তার লেখার দরকার নাই, ইউটি এভাবে আছে, এই ফর্মুলাটা পাই একদম, ফর্মুলা একদম খাঁটি যেটা ছিল এটাই। সেকেন্ডলি একদম ফাইনালি আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। কেন? এইচ প্লাস জি প্লাস ইউ প্লাস ভি প্লাস। তার মানে আমরা এই যদি হয় এরকম কেস, যদি বলা হয় একটা মানে কি বলা হয় একটা মুক্তভাবে একটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, সেটা ডিরেকশন শুধুমাত্র উপর থেকে নিচের দিকে, তাহলে এই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাগুলো ইউজ করব। বোঝা গেছে নাকি একটু বলো আমাকে? তোমাদের কাছে বোঝা গেছে নাকি একটু বলো? এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা? এরপর হচ্ছে যে এরপরের পার্ট, এটা কিন্তু খুবই ইজি, এটা তোমরা জানো আমি জানি, কিন্তু এরপরের টাইপগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। অলরাইট, এরপরের টাইপগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এটা বোঝা গেছে নাকি আমাকে একটু বলো? বুঝেছি, থ্যাংক ইউ। অলরাইট, আমি মুভিং অন। হ্যাঁ, এই জিনিসগুলো আমি একটু এভাবেই রাখি, এখন আমাদের দরকার জিনিসটা আসলে কি ব্যাপার? আমরা টাইপ 2তে যেটা শিখবো সেটা হচ্ছে নিচের থেকে কোনো বস্তুকে আমি উপরের দিকে ছুঁড়ে মারবো। একটা বস্তুকে এখানে ছুঁড়ে মারলাম, খেয়াল রাখো জিনিসটা। নিচের থেকে আমি যখন কোনো বস্তুকে, ধরো আমি একটা বস্তুকে যদি এভাবে যদি ছুঁড়ে মারি উপরের দিকে, তাহলে এক্ষেত্রে আমাদের কাহিনী কি হবে? দেখো, আমি যখন আদি বেগ ইউ, এটা ডিরেকশনগুলো একটু মুছে দিই। ইউ এর ডিরেকশন কোন দিকে? ইউ যাচ্ছে উপরের দিকে। দেখো, ইউ উপরের দিকে ছুঁড়ে মারতেছি, ইউ হচ্ছে উপরের দিকে, ভি যাচ্ছে উপরের দিকে, এইচ নিচের থেকে এই বিন্দু বলছিলাম না, ইনিশিয়াল পয়েন্ট টু টার্মিনাল পয়েন্ট কি হয়? উপরের দিকে, এইচ উপরের দিকে, জি যাচ্ছে, জি অলওয়েজ নিচের দিকে কাজ করে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, লেট মি নো ফর্মুলাটা কি হবে। দেখো, ভি ইজ ইকুয়াল টু ইউ অ্যান্ড জিটি, রাইট? অলরাইট, ওকে। সো এখান তাহলে আমাদের জি কি? জি হচ্ছে নেগেটিভ, ইউ প্লাস, ইউগুলো তার প্লাস প্লাস দেওয়ার দরকার নেই সামনে দিয়ে, তার মানে আমাদের এটার জন্য এই ফর্মুলাটা হবে এরকম, জি এর সামনে। সেকেন্ড, এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ওভার টু ইন্টু টি। এটাতে জি এর কোনো মানে অস্তিত্ব নাই, এটা এতটুকু থাকুক। বাকিগুলা এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ প্লাস, একটু পরে দেই, প্লাস মাইনাস জিটি স্কোয়ার। টি তো অলওয়েজ পজিটিভ, বাট জি কি নেগেটিভ, এই কারণে এটা মাইনাস। অ্যান্ড ফাইনালি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, আমি দুঃখিত এখানে প্লাস দিয়ে আগে ছিল তো, জি হবে নেগেটিভ। দেখো মেজরিটি যেদিকে ওইদিকে আমি প্লাস ধরেছি, ভি স্কোয়ার মাইনাস টু জি এইচ। তোমরা একটু ধাতস্থ হও, বোর্ডে যা আছে তা একটু কষ্ট করে খাতায় তুলো, টাইপ 2 দিয়ে সুন্দর মতো তুলো। আজানটা শেষ হোক, আমি আবার কথা বলা শুরু করব। ওকে, এটা তুলনা যদি বুঝতে পেরে থাকো তাহলে আমাকে একটু জানাও।
যদি বুঝতে পেরে থাকো আমাকে একটু জানাও। আন্ডারস্টুড। লাভ ফ্রম দিনাজপুর, থ্যাংক ইউ সো মাচ। বুঝেছি ভাইয়া, গ্রেট। ওকে ফাইন, যদি বুঝতে পেরে থাকো দ্যাটস গ্রেট। সো চলো আমরা আরেকটা টাইপে চলে যাই। ফাইন, সো আমরা আরেকটা টাইপে যাবো এবার। ওকে ফাইন। সো এটা কারেক্ট এই পাশে। সো এখন তোমার নাম দিবা টাইপ 3, আজান শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো এবার দেখো টাইপ 3। টাইপ 3টা কি জন্য দেখো তো, টাইপ 3টা কি মিন করে? টাইপ 3 হচ্ছে একটা বস্তুকে তুমি এভাবে ছুঁড়ে মারলা, বস্তুটা উপরে উঠলো, উপরে গিয়ে বলটা না ছাদে, যে এই বিল্ডিংয়ের ছাদে এসে পড়ছে, হ্যাঁ ছাদ পর্যন্ত আসছে। এটাকে একটু সুন্দর মতো আঁকলে এরকম আর কি। সো এটা ইন জেনারেল এরকম পড়ে পড়ছে, ছাদে এসে একটা ডিস্টেন্স আছে এরকম, বা সানসেটে এসে আটকে গেছে। এটার ক্ষেত্রে আমরা আসলে কি বলতে পারবো? এই জিনিসটা একটু খেয়াল করো, হ্যাঁ ভিজুয়ালাইজেশনগুলো অনেক দরকার। আমি যখন বস্তুটাকে ছুঁড়ে মারছি, যখন নিচে থেকে আমি বলটাকে ধরে, এই যে হাতে একটা বল আছে, বলটাকে আমি যখন ছুঁড়ে মারছি উপরে, খেয়াল করো জিনিসটা খুব ইম্পর্টেন্ট, তখন বলটা কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। কিন্তু বলটা একটা ডিস্টেন্স উপর, মানে একটা সার্টেন হাইটে উপরে উঠলো, উঠে বলটা নেমে গেল, নামার সময় বলটা কোন দিকে যাচ্ছে? নিচে নামার সময় বলের শেষ বেগের ডিরেকশনটা কোন দিকে? নিচের দিকে, কারণ বলটা শেষ বেগ নিচের দিকে যাচ্ছে। এবার খেয়াল করো, জিকে কে আমি তুমি যতই বুঝাই, আমি তুমি যে কেউ যতই বুঝাই, জি কখনো কি উপরের দিকে কাজ করবে? করবে না, জি অলওয়েজ নিচের দিকে। এখন বাকি আছে হচ্ছে এইচ। এইচের ভাইয়া সূত্র কি বলেছিলাম বলো তো? এইচের সূত্র ভাইয়া কি বলেছিলাম বলো তো? আমি এইখানে ছিল, এখন আছে কোথায়? এইখানে। তার মানে এই ডিস্টেন্সটা এখনো কোথায় কাজ করছে দেখো তো? ঊর্ধ্বমুখী। ডিস্টেন্সটা এখনো ঊর্ধ্বমুখী। দ্যাটস দ্য রিজন হোয়াই আমরা সবসময় কনসিডার করব যে ইনিশিয়াল অ্যান্ড টার্মিনাল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট টু টার্মিনাল পয়েন্ট, এটা আমাদের কাছে সবসময় মিন করবে যে এইচের ডিরেকশনটা। তাহলে আমার কাছে এবার তো, মানে আমি একটু আগে কি বলেছিলাম ভাইয়া, যে সবচেয়ে যে ডিরেকশনটা মেজরিটি, যে ডিরেকশনটা সবচেয়ে বেশি পরিমাণে, তাকে আমি প্লাস দেবো। ভাইয়া এখন তো টাই হয়ে গেছে, এখন কি টাই ব্রেকার খেলবেন? দরকার নাই। তো একটা জিনিস, এখন যেহেতু টাই হয়ে গেছে, আমাকে কাউকে না কাউকে তো প্রায়োরিটি দেওয়া লাগবে, তাই না? কারোটাকে আমি পজিটিভ ধরতে হবে। যেহেতু জি হচ্ছে সবসময় কি বলে, জি সবসময় পজিটিভ, তাহলে আমি এখানে জিকে প্রায়োরিটি দিয়ে জিকে প্লাস ধরবো। জি এর দিকে যারা যারা আছে, বা অভিকর্ষজ ত্বরণ দিকে যারা যারা আছে, তাদেরকে আমি প্লাস ধরি, এটাও প্লাস। তার মানে তাদের বিপরীতে যারা যারা আছে তারা মাইনাস, এদেরকে মাইনাস, এদেরকে মাইনাস। এবার সূত্র লেখা শুরু করি। দেখো সূত্র কি হবে? সূত্র হবে ভি ইজ ইকুয়াল টু ইউ অ্যান্ড জিটি। জি কি? নিচের দিকে জি প্লাস ইউ, ইউ হচ্ছে মাইনাস ভি, ভি হচ্ছে প্লাস। খেয়াল করো দেখো সূত্রগুলো কীভাবে আসছে। কেস 3 এর জন্য এভাবে। আবার ফর্মুলা কি? এইচ ইজ ইকুয়াল টু ইউ আর ভি বাই 2 ইন্টু টি। এবার ভি কি? ভি হচ্ছে পজিটিভ, ইউ নেগেটিভ। আবার এইচ ইজ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার। জি কি? পজিটিভ, আর এদিকে কি? ইউ কি? ইউ মাইনাস এইচ, এইচও নেগেটিভ। দেখো এগুলো কিন্তু খেয়াল করবা, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এভাবে না বুঝলে পরে দেখবা যে আবার গুলাই ফেলবা কোনটার জন্য কোন সূত্র খাটাবে। ওকে, যদি এটুকু তোমার কাছে ক্লিয়ার হয়, এই যে এইচ মাইনাস ইউ মাইনাস, আর বাকিগুলো আই গেস ভালো মতোই করেছি। অ্যান্ড ফাইনাল সূত্র ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ইউ হোল স্কোয়ার প্লাস 2 জি এইচ, জি যেহেতু পজিটিভ, এইচ তো নেগেটিভ, দুঃখিত, আলহামদুলিল্লাহ।
সো এটার জন্য আমরা এভাবে করতে পারি। তাহলে আমাদের ফর্মুলা কি দাঁড়ায়? ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার, দেখো মাইনাস ইউ হোল স্কোয়ার মানে হচ্ছে ইউ স্কোয়ার। তার মানে এইটুকু হচ্ছে আমার কাছে এই 4টা ফর্মুলা। তাহলে দেখো তুমি এক একটা কেসে এক এক রকমভাবে কিন্তু অ্যাড করতেছে, প্রত্যেকটা প্যারামিটার চেঞ্জ হয়ে গেছে। প্লাস মাইনাস এদিক হলে কিন্তু ম্যাথটা ভুল হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বল। আমি তোমাদের কাছে আরেকবার রিপিট করছি, দেন আমি তোমার থেকে তোমার ফিডব্যাক দিতে থাকো। ফিডব্যাক দেখে আমি চেঞ্জ করে ফেলবো পরে আবার আরেকটা টাইপের। খেয়াল করো, বস্তুটা আমি নিচের থেকে বিল্ডিংয়ের ছাদের উপর একটা বলটা উপরের দিকে মারলাম, বিল্ডিংয়ের এখানে কোনো একটা সানসেট কিংবা কোথাও আটকে গেছে। খেয়াল করে দেখো তো বলটা উঠছে কোন দিকে? আমি ইউ দিচ্ছি উপরের দিকে, আদি বেগ উপরের দিকে দিলাম, কিন্তু উপরে উঠে আবার নেমে যাচ্ছে, মানে শেষ বেগ নিচের দিকে। জি অলওয়েজ নিচের দিকে কাজ করবে। এইচটা আমি কিভাবে ডিটারমাইন করব? এইচ হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট ছিল নিচে, টার্মিনাল পয়েন্ট হচ্ছে উপরে। ইনিশিয়াল পয়েন্ট টু টার্মিনাল পয়েন্ট আমার এইচকে ইন্ডিকেট করে। রাইট, তাহলে আমি লিখে দিলাম এইচ হচ্ছে এইটুকু। তাহলে এইবার আমাদের কাছে প্লাস মাইনাস তো মানে ইয়া করা শেষ, ডিটারমাইন করা শেষ, প্লাস মাইনাস তো ডিটারমাইন করা শেষ। এবার আমি জাস্ট ফর্মুলার মধ্যে এই চিহ্নগুলো বসাই দিব। ফর্মুলা তো আমি জানি, দেন বসাই দিলে আমার কাছে এই জিনিসটা আসে। বলো তো কঠিন কিনা? বলো তো কঠিন কিনা? ভাইয়া এটা এসএসসি 21 ব্যাচ না, এটা এসএসসি 21, 22, 23 ব্যাচ, এটা সবার জন্য। আমি ক্লাসগুলো নিচ্ছি আমরা এই রিভিশন কোর্সের মাধ্যমে। এসএসসি 21 যারা যারা এক্সাম দিচ্ছে তাদের ক্ষেত্রে অনেক একটা গ্যাপ যাওয়ার কারণে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তোবা কোনো একটা কনসেপচুয়াল পার্ট তারা ভুলে গেছে, এই কারণে তাদের যাতে একটা আবার রিপিট হয়, যাতে করে জিনিসগুলো আবার রিকল করতে পারে। এসএসসি 22 ব্যাচ যারা, তাদের অনেকেরই এই চ্যাপ্টারগুলো শেষ, তারা যাতে এটাকে আরেকবার রিভাইজ করে নিতে পারে। 23 ব্যাচ যারা, তারা নতুন শেখার সাথে সাথে জিনিসগুলো যাতে তারা শিখে যেতে পারে। কারণ একটা টপিককে নিয়ে একটা কমপ্লিট ক্লাস মানে এটা হচ্ছে একাডেমিক ক্লাসের মতোই, তোমাদের কোনো কিছু ইনশাল্লাহ বাদ যাবে না। অলরাইট, সো বুঝেছি ভাইয়া, থ্যাংক ইউ, ফাইন। মুভিং অন, লাস্ট টাইপ। এই লাস্ট টাইপটা একটু খেয়াল করো, হ্যাঁ। এখন ফাইন, টাইপ 4। টাইপ 4-এর খেলাটা হচ্ছে এরকম, দেখো একটা বিল্ডিং মিনার কার্টুনের বিল্ডিং। সো এখান থেকে একজন লোক যদি একটা বল ছুঁড়ে মারে, দেখো এখান থেকে যদি একটা বল যদি ছুঁড়ে মারে, সো বলটা মোর লাইকলি যে এরকমভাবে নিচে পড়ছে, তাই না? বলটা হচ্ছে এইখানে পড়তে পারে, দিস ইজ মোর লাইকলি টু হ্যাপেন, এইরকম। তাহলে একবার চিন্তা করে দেখো তো, যদি বলটা যদি এভাবেই মারে, উপরের দিকেই মারে, তাহলে ইউ এর যে বেগ এটা কোন দিকে হবে বলো তো? ইউটা আসলে কোন দিকে হওয়া যায়? উপরের দিকে। ইউ কাজ করতেছে উপরের দিকে, বাট ভি কোন দিকে কাজ করতেছে? ভি কাজ করতেছে আমাদের এখানে নিচের দিকে। জি কোন দিকে কাজ করতেছে? জি তো ইহজনমে আর উপরের দিকে কাজ করবে না বলে দিয়েছে। আর এখন এইচ এর জিনিস, এই তো খেলাটা হচ্ছে এইখানে। এইচ কোন দিকে কাজ করবে খেয়াল করো। ইনিশিয়াল পয়েন্ট উপরে আর টার্মিনাল পয়েন্ট নিচে, এখান থেকে এখানে তার মানে ডিস্টেন্স কতটুকু? দেখো ডিস্টেন্সটা কতটুকু এভাবে কাজ করতেছে, এটুকু। দ্যাটস দ্য রিজন ওয়াই আমরা এটাকে বলতে পারি এইচ কাজ করছে এখানে নিচের দিকে। তাহলে এবার দেখো মেজরিটি হচ্ছে নিচের দিকে, তার মানে নিচের দিকের গুলোকে আমি প্লাস ধরবো। প্লাস প্লাস প্লাস, ইউ হচ্ছে মাইনাস। ফর্মুলা লিখো, ফর্মুলা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ জি টি, দেন জি কি পজিটিভ, ভি কি পজিটিভ, ইউ নেগেটিভ। তার মানে এইচ ইউ ভি বাই 2 ইন্টু টি মাইনাস ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ওকে, এইচ ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ইউ হোল স্কোয়ার প্লাস 2gh, যেটা আমি লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস 2gh। দেখো তো তোমাদের কাছে সেন্স মেক করে কিনা পুরোটা? এটা আমাদের শেষ টাইপ। দেখো তো এইটুকু বুঝতে পেরেছো কিনা? তাহলে আমরা মোটামুটি বইয়ের কিছু বোর্ডে আসা কিছু ম্যাথ দেখবো আমরা, এর পাশাপাশি আমাদের ইম্পর্টেন্ট কিছু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ দেখবো। অলরাইট, পারবা কিনা একটু বলো আমাকে, তোমরা এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। আন্ডারস্টুড স্যার, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, সবাই একটু রেসপন্স করো, হ্যাঁ। ওকে, সো তাহলে এবার চলো আমরা একটু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি কয়েকটা, হ্যাঁ। চলো তাহলে দু একটা প্রবলেম দেখি, বোর্ডে আসা ম্যাথগুলো একটু দেখি আলোচনা করে।
সো একটা প্রবলেম আসছিল হচ্ছে কুমিল্লা বোর্ড 2016 সালে। হ্যাঁ, চলো দেখি এই প্রবলেমটা একটু। আশা করি আমরা তোমাকে এটা বুঝাতে পেরেছি। কুমিল্লা বোর্ডে কিছু ম্যাথ করে আমরা লাস্টে আরেকটু থিওরি পড়বো, হালকা পাতলা আর কিছু থিওরি আছে। ওকে, সো একটা প্রবলেম এসেছিল 120 মিটার উঁচু থেকে একটা বস্তু ফেলে দেওয়া হলো। 120 মিটার উঁচু থেকে 120 মিটার উঁচু থেকে একটি বস্তু ফেলে দেয়া হলো। একটি বস্তু ফেলে দেয়া হলো। একটি বস্তু ফেলে দেয়া হলো, ভালো কথা। 1.8 সেকেন্ড পরে বস্তুটির 1.8 সেকেন্ড পরে বস্তুটির 1.8 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে? বস্তুটির বেগ কত হবে? এটা কোথায় আসছিল? এটা আসছিল হচ্ছে কুমিল্লা বোর্ড 2016 সালে। কুমিল্লায় বাড়ি কার কার বলো তো? কুমিল্লা বোর্ড 2016 সালে আসছে। ওকে, এই প্রবলেমটা সলভ করতে আশা করি তোমরা পারবা। এটা বলছে এত উঁচু থেকে জাস্ট বস্তুটা ফেলে দিছে। বস্তুটা যদি ফেলে দেয়, আমি ফর্মুলা দেখার আগে জিনিসগুলো একটু সিলেক্ট করে নিই। হ্যাঁ, কি কি বের করা লাগবে? ইউ, ভি, এন, জি, এইচ। আগে একটু রাফ করে আমরা প্রশ্নের মধ্যে একটু লিখে রাখবো, বা মনে করো খাতার উপরে আমরা একটু রাফ করে নিব পেন্সিল দিয়ে। ইউভি উপর থেকে ফেলে দিলে বস্তুটা কি বলতো? ইউ নিচের দিকে, ভি নিচের দিকে, জি নিচের দিকে, এইচ নিচের দিকে। এটা নিয়ে ঝামেলা নেই। তাহলে ফর্মুলা কোনটা? এবার আমরা ফর্মুলাতে আসি। কি কি দেয়া আছে এগুলো একটু দেখি। আমাদের আদি বস্তুর উচ্চতা দেয়া আছে। উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু 120 মিটার দেয়া আছে উচ্চতা। ফাইন। সময় দেয়া আছে। সময় দেয়া আছে কি? টি দেয়া আছে। টি হচ্ছে কত? 1.8 সেকেন্ড। বলছে মুক্তভাবে পড়ন্ত বস্তুকে ফেলে দেওয়া হলো। তার মানে আমি ধরলাম হচ্ছে ইউ হচ্ছে আমার কাছে 0। বের করতে হবে ভি। বলতো একদম সবচেয়ে সহজ ফর্মুলাটা না? আমরা জি ইজ ইকুয়াল টু অলরেডি জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটুকু। তার মানে লিখতেই পারি ভি ইজ ইকুয়াল টু, আমার তো এটা না, দেখে দাঁড়াও, আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে আমাদের টি বা সময়। আমাদের চেয়েছে কি? এইচ তো আমাদের কি দরকার আছে এখানে? না, আমার তো অলরেডি টাইমই দেওয়া আছে। ফাইন। তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। এটা খাটাই আমরা করতে পারি। তাহলে আমাদের কাছে ভি ইজ ইকুয়াল টু কত আসে? ইউ তো আমাদের কাছে 0ই। একটি বস্তুকে যদি ফেলে দেওয়া হয়, ইউ 0ই, জি হচ্ছে 9.8 ইন্টু 1.8। অতএব ভি আমাদের কাছে কত আসে? ক্যালকুলেটর সাহেব বলুন। 9.8 ইন্টু 1.8, 17.64 আসে আমাদের। 17.64। দেখো তো ম্যাথটা বুঝতে পেরেছো কিনা? দেখো তো ম্যাথটা বুঝতে পেরেছো কিনা? সো যদি বুঝতে পেরে থাকো তাহলে আমি আরেকটা ম্যাথ দেখাবো এখন। দেখো, যদি বুঝতে পেরে থাকো তাহলে আমি আরেকটা ম্যাথে যাই। ফাইন, অলরাইট। সো যদি এটা বুঝতে পেরে থাকো তাহলে আমি আরেকটা ম্যাথ দেখাই। হ্যাঁ, সো ফাইন। এই ম্যাথটা বোর্ডের না, বাট খুবই কনসেপচুয়াল। হ্যাঁ, বোর্ডের না, বাট খুবই কনসেপচুয়াল। ওকে, ফাইন। 10 মিটার পার সেকেন্ড বেগে 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে একটি বেলুন উড্ডয়নরত আছে। একটি বেলুন উড্ডয়নরত থাকা অবস্থায় বেলুনটি হতে একটি পাথর ফেলে
ফেলে দেওয়া হলে পাথর ফেলে দেওয়া হলে ফেলে দেওয়া হলে 10 সেকেন্ড পরে তা ভূমিতে পড়ে। তা ভূমিতে পড়ে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ঠিক কত উচ্চতা থেকে কত উচ্চতা থেকে উচ্চতা হতে পাথরটি ফেলে দেওয়া হয়েছিল? পাথরটি ফেলে দেওয়া হয়েছিল। ফেলে দেওয়া হয়েছিল। দেখো তো প্রশ্নটা ক্লিয়ার কিনা? প্রশ্নটা হচ্ছে, আমি একটু তোমাদেরকে ভিজুয়ালাইজ করে দেখাই। হ্যাঁ, ধরো এই হচ্ছে একটা বেলুন। বাইরের দেশে দেখবা যে একটা, মনে করো এখানে একটা চুলার মতো থাকে, চুল্লির মতো থাকে, এখানে আগুন জ্বালানো হয়, আর বেলুনটা আসলে যে পাহাড়ি অঞ্চলে বা বেলুনটা উঠতে থাকে, অনেক সময় কার্টুনও দেখা যায়। হ্যাঁ, সো এই হচ্ছে একটা বেলুনের মধ্যে, ধরো এই হচ্ছে অনেক বড় একটা বেলুন, ধরো এখানে আগুন জ্বলতেছে বা সামহাও, ধরো এখানে হচ্ছে এখানে আগুন জ্বলতেছে বা তুমি যাই হোক, এটা উঠতেছে। হ্যাঁ, বেলুনটাকে এভাবে রাখছে। সো এখান থেকে একটা পাথর, এখানে কেউ একজন একটা পাথরকে এভাবে ফেলে দিছে, এখান থেকে একটা পাথর পড়ে গেছে। এখন কথা হচ্ছে কত উচ্চতা থেকে পাথরটা ফেলা হয়েছিল, যেখানে কিনা অলরেডি আমাদের বেগটা দেয়া আছে, এত খাড়া উপরের দিকে উঠছিল, তখন আমাদের কাছে এটাকে বের করা লাগবে। সো ভালো কথা। তাহলে আমরা এটাকে আসলে আমরা কিভাবে ম্যাথটা সলভ করতে পারি, বা এটার জন্য আমাদের উপায়টা কী কী, একটু খেয়াল করে দেখো তো। এত মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে যাচ্ছে, তুমি কি চিন্তা করে একটু একটু চিন্তা করলে বুঝতে পারবা যে এই বেলুনের মধ্যে অবস্থানরত কোনো মানুষের হাতে যদি ওই পাথরটা থাকে, তার মানে কি এটা মিন করে না যে বেলুনটা, মানুষটা অ্যাজ ওয়েল এজ ওই পাথরটাও একই বেগে উপরের দিকে উঠছে? খেয়াল করো, উপরের দিকে উঠছে, তার মানে এটার আদি বেগটা কোন দিকে বলো তো? আমার 4টা প্যারামিটার কি কি? ইউ, ভি, জি, এইচ, 4টা প্যারামিটার। তার মানে এটা কোন দিকে উঠছে? পাথরটার আদি বেগ অলরেডি উপরের দিকে যাচ্ছিল, কিন্তু যখন এটাকে ফেলে দেওয়া হলো, শেষ বেগটা কোন দিকে বলো তো? শেষ বেগটা নিচের দিকে, জি নিচের দিকে, অলরেডি এটা উপরের দিকে যাচ্ছিল। দেখো, খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, আমার তো এইচই আসলে বের করা লাগবে, তাই না? আমাদের আসলে এইচই বের করা লাগবে। এটা নিচের দিকে যাচ্ছে, আমি উপর থেকে নিচের দিকে, তাহলে আমি ধরে নিই হচ্ছে এইচটাও নিচের দিকে, কারণ উপর থেকে নিচে পড়ছে। এবার খেয়াল করো কত উচ্চতা থেকে আমাদেরকে এইচ এর মান বের করা লাগবে। তাহলে ফর্মুলাটা আমরা একটু লিখে নেই, কী কী দেওয়া আছে এগুলো একটু লিখি। আদি বেগ ইউ দেওয়া আছে আমার কাছে 10 মিটার পার সেকেন্ড, আমার কাছে ভি দেওয়া আছে, এটা অলরেডি 0 কারণ নিচে পড়ে গেছে, ফাইন। তারপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার কাছে টি দেওয়া আছে, টি এত, কত দেওয়া আছে? 10 সেকেন্ড পরে। তাহলে দেখো ফর্মুলাটা আমাদের কাছে কি আসে। আমি যদি এটা লিখি, তুমি কি রাগ করবা বলো তো? এইচ ইজ ইকুয়াল টু ইউটি আর হাফ জিটি স্কোয়ার, টাইম তো দেয়াই আছে, ইউ দেয়া আছে, আর প্যারামিটারগুলো একটু দেখি। ইউ হচ্ছে কি, উপরের দিকে যেহেতু কাজ করতেছে, ইউ হবে মাইনাস, বাকিগুলা প্লাস। তাহলে আমি বলতে পারি এইচও আমার কাছে প্লাস, এটাও আমার কাছে প্লাস, জাস্ট ইউটি এত। তাহলে এবার আমার ইউ কত বলো তো? বা এইচ ইজ ইকুয়াল টু, ইউ হচ্ছে -10 আর ইন্টু 10 মিটার পার সেকেন্ড বেগে, হ্যাঁ 10 সেকেন্ড পরে, আর এখান থেকে আমরা লিখতে পারি হাফ জি ইজ ইকুয়াল টু 9.8 ইন্টু, এটা হচ্ছে আমার কাছে 10 স্কোয়ার। তাহলে আমি এখান থেকে যে জিনিসটা অ্যাচিভ করতে পারি, অতএব এইচ ইজ ইকুয়াল টু 9.8 ইন্টু 4.9 ইন্টু 100, 490, 490 থেকে 100 গেলে আমার কাছে থাকে 390 মিটার। অতএব পাথরটিকে 390 মিটার উচ্চতা থেকে, অতএব এত উচ্চতা হতে ফেলা হলো। দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা, দেখো তো ম্যাথটা বুঝতে পেরেছো কিনা তোমরা?
এটা কোনো বোর্ড নেই, এটা কোনো বোর্ডের না, এটা জাস্ট একটা এক্সেপশনাল ম্যাথ এই টপিকের জন্য, এই কারণে লাগবে। দেখো দেখো এটা বুঝতে পেরেছো কিনা? একজন বলছে অ্যাগেইন। আচ্ছা আমি এটাকে আরেকবার বুঝাই বলি তাহলে তোমাদেরকে। ফ্যাক্ট হচ্ছে আমাদেরকে বলেছে একটা বেলুন, হ্যাঁ এই যে এই একটা বেলুন, ধরো এই যে বেলুনটা, হ্যাঁ সো এই বেলুনটাকে অলরেডি এটা উপরের দিকে উঠতেছে কত, যেটা কিনা 10 মিটার/সেকেন্ড বেগে, সরি আদি বেগ ছিল, এত বেগে উপরের দিকে উঠতেছে। তার মানে বেলুনটা উপরের দিকে উঠতেছে, মানে বেলুনের ভিতর যে পাথরটা আছে এই পাথরটাও কি 10 মিটার/সেকেন্ড বেগে উপরে উঠতেছে না? তার মানে ওই পাথরটার আদি ডিরেকশনটা কোন দিকে? উপরের দিকে, ইউ উপরের দিকে। যখন আমি ফেলে দিলাম তার শেষ বেগ কোন দিকে বলো তো? নিচের দিকে। যখন আমি ফেলে দিলাম তখনও জিটা কোন দিকে কাজ করবে? ফেলি না ফেলি, সো ইরেসপেক্টিভ অফ এনি 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 কাইন্ড অফ সিচুয়েশন, দেখো তাহলে জি কোন দিকে? নিচের দিকে। এইচ কোন দিকে? দেখো তো উপর থেকে যাচ্ছে নিচের দিকে, তাহলে উচ্চতাটা কী হবে বলো তো? একদম ভূমিতে পড়ে যাচ্ছে, তাহলে উচ্চতাটা আমি নিচের দিকে দিলাম। সো তাহলে আমরা এই জিনিসগুলোকে যদি খাটাই, এই যে ফর্মুলাটা আমি কিন্তু পেয়েছি, ম্যাথের পুরা ট্রিকটা কিন্তু জাস্ট এই ফর্মুলা। তুমি যদি ফর্মুলা যদি বের করতে না পারো, এই যে সামনে যে একটা মাইনাস আসবে, এটা বের না করতে পারলে তোমার পুরো ম্যাথ কিন্তু জিরো। একটু খেয়াল রাখবা, রাইট? সো বুঝা গেছে নাকি একটু বলো? তোমাদের কাছে বোঝা গেছে নাকি একটু আমাকে জানাও। একজন বলছে v=0 কেন? বস্তুটা মাটিতে পড়ে গেছে। দেখো প্রশ্ন ভালো মতো পড়তে হবে। দেখো দেখো বেলুনটি একটি পাথর ফেলে দেওয়া হলে 10 সেকেন্ড পরে তা ভূমিতে পড়ে। 10 সেকেন্ড পরে সে ভূমিতে পড়ে। এটা পাথর ফেলছি রে ভাই, পাথর তো গুলির মতো মারি নেই নিচের দিকে, একদম মাটির নিচে চলে যাবে। অলরাইট, সো তাহলে একটা প্রশ্ন থাকতে পারে, ভাইয়া আগের দিন তো আমরা গতির সমীকরণ পড়েছিলাম, আজকে পরন্ত বস্তু পড়ছি, পরন্ত বস্তু ম্যাথও করছি, তাহলে কি গতির ম্যাথ করবো না? গতির যে ম্যাথগুলা এগুলো মানে আরও অনেকগুলো সাবটাইপ এবং অনেকগুলো ম্যাথ আছে, ওকে? সো এই কারণে গতির ম্যাথগুলো আমি আরেকটা লেকচারে নেক্সট দিন করাবো। অ্যান্ড ফাইনাল যে এরপরের লেকচারটা, সেখানে আমি তোমাদেরকে গ্রাফ জাতীয় যে সকল প্রবলেমগুলো, কেন গ্রাফগুলো এরকম হয়, গ্রাফ থেকে কী করে ম্যাথগুলো করতে হয়, মানে একটা লেকচারে আমি নিব আলাদা করে গ্রাফের উপর, অলরাইট, জাস্ট গতির উপর। সো ইনশাল্লাহ এই 5টা লেকচারের মধ্যে A to Z আমরা কভার করার চেষ্টা করব। সো ফাইন, তাহলে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো, এটুকু আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা আরেকটা ম্যাথ করি। সো চলো আরেকটা ম্যাথ করি, সিলেট বোর্ডে 2016 সালের একটা ম্যাথ করি। চলো আমি ধরে নিচ্ছি এটা তোমাদের কোনো সমস্যা নেই। অলরাইট, সো প্রশ্নটা হচ্ছে 20 মিটার/সেকেন্ড আদি বেগে একটি ক্রিকেট বলকে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারা হলো। একটি ক্রিকেট বলকে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারা হলো। খাড়া উপরের দিকে ছুঁড়ে মারা হলো। ফাইন। তারপর একই সময়ে 30 মিটার দূর থেকে একজন বালক 30 মিটার দূর থেকে একজন বালক 6 মিটার/সেকেন্ড সমবেগে ছুটে। এসে বলটি ধরতে চেষ্টা করলো। করলো, ফাইন। বালকটির পক্ষে এটা কিন্তু একই সাথে ওই ইয়াটাই,
বালকটির পক্ষে বলটি ধরা সম্ভব কিনা, বলটি ধরা একটু তোমরা চিন্তা করো, সম্ভব কি না, সম্ভব কিনা যাচাই করো। যাচাই করো। এটা হচ্ছে সিলেট বোর্ডে আসছিল ছিল একবার প্রশ্ন, এটা 2016 সালে দেখা যাচ্ছে। ওকে ফাইন। সো তাহলে এই ম্যাথটা আমাদেরকে একটু মানে চিন্তা ভাবনা করে করতে হবে, হ্যাঁ। সো একটু খেয়াল করো জিনিসটা। সো আমাদেরকে বলেছে কি, আদিবেগে দেখো, আদিবেগে এত আদিবেগে একটা ক্রিকেট বলকে খাড়া উপর দিকে ছুঁড়ে মারা হলো, একই সময়ে এত দূর থেকে দেখো একটা বালক এত বেগে সমবেগে ছুটে আসে। তাহলে চিন্তা করে দেখো, সে যখন এতটুকু দূরত্ব এত সমবেগে আসে, তাহলে আমরা এখান থেকে টাইমটা বের করতে পারবো না? যেহেতু দেখো একটা বল একজন লোক উপর থেকে মারলো, আরেকজন লোক এসে বলটাকে ধরার জন্য ছুটে আসলো, তাহলে আমরা আগে এই লোকের সময়টা একটু ডিফাইন করি, হ্যাঁ। এই লোকের সময়টা একটু ডিফাইন করি, এই আসতে কতক্ষণ লাগলো। সো আমি প্রথমে দেখি সমবেগের ক্ষেত্রে সময়, একটু বের করি আগে ম্যাথটা। সমবেগের ক্ষেত্রে সময় মানে এই লোকটার আসতে সময় কতক্ষণ লাগে, সমবেগের ক্ষেত্রে সময়। সো এক্ষেত্রে আমরা কি জানি, সমবেগের ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এস বাই দুঃখিত এস বাই টি, তাই না? তাহলে আমাদের এখানে ভি অলরেডি দেওয়া আছে, ভি হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড, আর দূরত্ব এস কি কি দেওয়া আছে, ধরো এস আছে আমাদের এখানে 30 m। তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এখানে আমরা টি ইকুয়াল টু আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বা টি ইকুয়াল টু এস বাই ভি, এস বাই ভি হুইচ মিনস 30/6 মানে 5 মিটার সেকেন্ডে চলে যাবে, জাস্ট সেকেন্ড, 5 সেকেন্ড সময় লাগছে। এটুকু আশা করি আমি তুমি মিলে সবাই আমরা কনসিডার করি, রাইট? সো এবার চিন্তা করে দেখো জিনিসটা, এবার চিন্তা করে দেখো বলটার আবার মাটিতে আসতে, একদম মাটিতে ফিরে আসতে, তাহলে খেয়াল করো এই জিনিসটা, এটা খুবই ইম্পর্টেন্ট। বলটাকে উপরের দিকে মারছে, বলটা এদিকে আসছে, আবার মাটিতে ফিরে আসতে, একদম মাটিতে ফিরে আসতে তার একটা সময় লাগবে। এই সময়টা যদি এই সময়ের মধ্যে হয়, এই যদি আগে চলে আসতে পারে তাহলে বলটা ধরতে পারবে, আদারওয়াইজ কিন্তু ধরতে পারবে না। বলটা যদি আগেই পড়ে যায়, ধরো এই যে এটার জন্য তার আসতে 5 সেকেন্ড লাগছে, হ্যাঁ। সো বলটা যদি 5 সেকেন্ডের আগেই যদি মাটিতে পড়ে যায় তাহলে কিন্তু আমরা পারবো না। তাহলে আমাদের টার্গেট কি, টার্গেট হচ্ছে আমাদের টি বের করা, যা যা ইনফরমেশন দেওয়া আছে এখান থেকে টি বের করা। সো ভালো কথা, জিনিসটা নিয়ে সমস্যা নেই। এবার কাহিনী দেখো, কাহিনী হচ্ছে বলটা যদি মাটিতেই যদি আসে, ফিরে আসে, তাহলে বলটার উচ্চতা কত হয় বলো তো? এইচ ইজ ইকুয়াল টু 0, কারণ বলটা যেখানে ছিল আবার সেখানেই ফিরে আসতেছে। খেয়াল করো এইচ ইজ ইকুয়াল টু 0। তো আমরা ফর্মুলা কি জানি, দেখো তো বলটা উপরের দিকে গেছিল, দেখো ইউভি জি এইচ, উপরের দিকে মিলেছিলাম, আদি বেগ উপরের দিকে, ভি নিচের দিকে, জি নিচের দিকে, এইচ আগে থেকে যেখানে ছিল এখানেই আছে, এইচ তো আমি 0ই ধরছি, তার মানে এইচ আমাদের এখানে কাজে লাগছে না। তাহলে এবার আমি খেয়াল করো, এটার জন্য আমার জি পজিটিভ, ভি পজিটিভ, ইউ নেগেটিভ, তাহলে ফর্মুলা কি, এইচ ইজ ইকুয়াল টু আমার কি দরকার দেখো তো, টি দরকার, তাহলে আমি ইউ তো আছেই আমার কাছে, মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, আমি এটাকে কাজে লাগাতে পারি। সো ডেফিনেটলি আমি এখান থেকে যে ফর্মুলাটা খাটাবো সেটা হচ্ছে, বা এইচ মানে 0, এখানে হচ্ছে মাইনাস ইউটি, আর এখানে হচ্ছে প্লাস হাফ জিটি স্কোয়ার। ভালো মতো খেয়াল করো। তবে তবে আমরা এখানের ক্ষেত্রে আমরা, আচ্ছা তোমরা কি বুঝতেছো নাকি ইয়াতে ঝামেলা হচ্ছে একটু বলো তো? আচ্ছা এটা কোনটার কথা বলতেছো, ভি ইজ ইকুয়াল টু 0 কেন? বস্তুটি মাটি পড়েছে, এটা কথা বললাম তোর বাবা। বস্তুটি শেষ মাটিতে পড়েছে, এই কারণে বললাম। অলরাইট অলরাইট অলরাইট। সো তারপর দেখো, তাহলে এটার ক্ষেত্রে আমাদের কাহিনীটা কি দেখো। এবার 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 আমাদের এখান থেকে আমাদেরকে টিকে আসলে আমাদেরকে বের করা লাগবে। সো খেয়াল করে দেখো, বা 0 ইজ ইকুয়াল টু, আমরা যদি এখান থেকে যদি টি কমন নেই, আমার কাছে মাইনাস ইউ প্লাস হাফ জিটি থাকে। খেয়াল করো এটা, তার মানে আমরা এখান থেকে দুইটা সিদ্ধান্তে আসি, এক টি ইজ ইকুয়াল টু 0, অথবা
অথবা এখান থেকে, আচ্ছা আগেরটা তো তোমরা মনে হয় ভি নিয়ে মারামারি করতেছো। ভি যদি তুমি 0 নাও ধরো, আগের ম্যাথটা কিন্তু তুমি সলভ করতে পেরেছো। দেখো ভি যদি তুমি 0 নাও ধরো, তাও কিন্তু তোমার কিন্তু ম্যাথটা কিন্তু কারেক্ট, মানে তোমার যে প্রসেসটা আছে ওই প্রসেস অনুযায়ী কারেক্ট। অলরাইট, সো ভি যদি আলাদাভাবে বের করতে বলে যে মাটিতে পড়ার আগ মুহূর্তে তোমার বেগ কত, তাহলে তুমি কিন্তু বের করতে পারবা আলাদা প্রসেস, যে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি বা ইউ প্লাস জিটি। আগের ম্যাথটা ছিল ওই কন্ডিশনে, এটা নিয়ে কনফিউজ হয়েও না, এটাতে ফোকাস করো। মাইনাস ইউ প্লাস হাফ জিটি ইজ ইকুয়াল টু 0। খেয়াল করো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে টি ইজ ইকুয়াল টু বা হাফ জিটি ইজ ইকুয়াল টু ইউ, বা এখান থেকে আমরা লিখতে পারি যে টি ইজ ইকুয়াল টু 2u ডিভাইডেড বাই জি। দেখো তো তোমরা এটা বুঝতে পারো কি না? 2u ডিভাইডেড বাই জি। তাহলে আমরা এখান থেকে টাইমটা কি পাই দেখো তো, এখান থেকে টাইমটা পাচ্ছি এদিকে হচ্ছে ওয়েট ফাইন, অলরাইট 2u, হ্যাঁ এক্স্যাক্টলি। সো তাহলে টি এর মান পাচ্ছি বা 40 ডিভাইডেড বাই 9.8। একটু দেখি ভ্যালুটা কত আসে। 40 ডিভাইডেড বাই 9.8, এটা আসে হচ্ছে আমাদের 4.082 আসে। টি ইজ ইকুয়াল টু 4.082 সেকেন্ড। খেয়াল করো বলটা উপরে উঠেছে ভাইয়া, তাহলে এখানে এই জিরোর মানে মর্মটা কি বা জিরোর মুজিটাটা কি, এটা কাহিনীটা কি? বলটা প্রথমে, এটা হচ্ছে প্রথম ইনিশিয়ালি, প্রথমে বল যখন ভূমি থেকে উঠে, দেখো ভূমি থেকে যখন উঠে তখন একদম 0 সেকেন্ডে ভূমিতে ছিল, আবার ভূমিতে পৌঁছায় কখন, এই সময়ে। এই কারণে টি এর দুইটা মান আসে। টি এর দুইটা মান এই দুইটা অবস্থানকে ইন্ডিকেট করে। যখন টি যখন 0 ছিল তখন একবার ভূমিতে ছিল বস্তুটা, আবার যখন এত সময় পরে বস্তুটা আবার ভূমিতে আসছে। তাহলে দেখো বলটা পড়তে কত সময় লাগছে, 5 সেকেন্ডেরও কম। যেহেতু বলটা ভূমিতে ফিরে আসতে 5 সেকেন্ডে কম লাগছে, লোকটা ওই বলের জায়গায় আসতে কত লেগে গেছে বলো তো, 5 সেকেন্ড সময় লাগছে। তাহলে তুমি একবার বলো তো ক্যাচ কি ধরতে পারবে লোকটা? এই যে বালকটা আসছে এই লোকটা সম্ভব, মানে পক্ষে বলটা ক্যাচ ধরা কি সম্ভব কিনা বলো তো সম্ভব কিনা? ভাইয়া আরেকবার বুঝাই দেন, আমি আরেকবার বলছি, সমস্যা নাই। 4.082, 4.08 আসছে, আমি দুঃখিত, 4.08 আসছে, 008, দুঃখিত। এটা তাহলে টি ইজ ইকুয়াল টু 4.08 আসছে। হ্যাঁ 4.08 আসছে, আমার ক্যালকুলেটর আমি তুলতে ভুল করছি, ছাপায় ভুল। ওকে, আমি এটাকে আরেকবার বুঝাই দিই তোমাদেরকে। হ্যাঁ, এই ম্যাথটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। দেখো একজন লোক এত আদি বেগে একটা বলকে উপরের দিকে ছুঁড়ে মারছে, এখন আরেকটা লোক অনেক দূর থেকে সে দেখছে, সেটাকে ক্যাচ ধরার জন্য সে দৌড়ে আসছে। সো চিন্তা করে দেখো, একজন লোক বলটাকে ছুঁড়ে মারছে, বলটা পড়তে পড়তে এই লোকটা এসে ক্যাচ ধরবে, কিন্তু এই লোকটা কিভাবে আসছে, এত বেগে এত মিটার দূর হতে আসছে। তাহলে আমরা এত বেগ, সমবেগে যেহেতু বলছে, এত বেগ এবং এত দূরত্ব যখন দেওয়া আছে, তাহলে আমরা টাইমটা বের করতে পারবো। তার মানে লোকটার আসতে 5 সেকেন্ড লাগে। এবার আমি খেয়াল করে দেখো, এই লোকটা যদি 5 সেকেন্ডে বলটা যদি মনে করো তার আগে পড়ে যায়, মানে 5 সেকেন্ডে পরে পড়লো তো এই লোকটা দাঁড়ায় আছে, যে কোনো সময় ক্যাচ ধরতে পারবে, কিন্তু 5 সেকেন্ডের আগে যদি বলটা পড়ে যায় তাহলে সে কি ক্যাচটা ধরতে পারবে না। এই কারণে আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে, এত সমবেগে ছুটে এসে বলটি ধরার চেষ্টা করলো এবং বালকটির পক্ষে বলটা ধরা সম্ভব কিনা। আমি বালকটা বের করছি, বালক আসতে কতক্ষণ লাগে, 5 সেকেন্ড। এখন বলটা পড়তে কতক্ষণ লাগবে এটা দেখো, বলটা উপর থেকে আবার মাটিতে পড়তে কতক্ষণ সময় লাগে খেয়াল করো। মাটিতে পড়তে তার সময় লাগে হচ্ছে, যখন দেখো উপর থেকে যখন আমার মাটিতে পড়ে তখন তার মোট স্মরণটা কত হয়, যেখানে ছিল আবার সেখানে ফিরে আসছে। h ইজ ইকুয়াল টু 0, h ইজ ইকুয়াল টু 0 হলে আমাদের ফর্মুলাটা দেখতে কীরকম, মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। রিজনিংটা আমি ক্লাসের ফার্স্টে তোমাদেরকে বলেছি কেন এখানে মাইনাস আসলো। তাহলে এটার ক্ষেত্রে আসলে কি হয়, এই ফর্মুলা থেকে খাটালে আমার কাছে এই যে টি এর একটা আসে, ফ্যাক্টোরিয়াল মানে ফ্যাক্টরাইজেশন আসে বা একটা ফ্যাক্টর আসে। টি একটা হয় 0, একটা হয় ইউ মাইনাস ইউ প্লাস হাফ জিটি। সো এখান থেকে আমরা টি এর মানটা পাই, একটা 0 একটা এত। টি এর মান এটা 0 কেন আসে, কারণ যখন বলটা ছুড়া হয় নাই তখনও বলটা মাটিতে ছিল, মানে ইন আ সেন্স টি ইজ ইকুয়াল টু 0 এবং টি ইজ ইকুয়াল টু এত। অলরাইট,
বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। সম্ভব না, এক্স্যাক্টলি ক্যাচ ধরা সম্ভব না। ওকে, তাহলে আমরা যদি বুঝতে পেরে থাকি আমরা আরও একটা ম্যাথ করব, হ্যাঁ। অলরাইট, সো আরও একটা ম্যাথ করি চলো। সো ভালো কথা ভালো কথা ভালো কথা, তাহলে চলো একটা প্রবলেম দেখি এবার। একটু দেখি, একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ দেখি, আরেকটা দেখি আমি খুঁজে দেখি একটু আরেকটা ডিফারেন্ট টাইপের যদি একটা ম্যাথ করাতে পারি। ফাইন, আচ্ছা চলো এটা করাই। আচ্ছা আমি তোমাদের জন্য আগে একটা হোমওয়ার্ক দিই, হ্যাঁ। সো হোমওয়ার্কটা হচ্ছে এরকম, ভূমি থেকে একটা হোমওয়ার্ক রাখো তোমরা। ভূমি থেকে 235 মিটার উচ্চতায় অবস্থিত একটি স্থির হেলিকপ্টার থেকে একটি বস্তু ছেড়ে দেওয়া হলে ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে? তার কত সময় লাগবে? আর কত বেগে ভূমিতে আঘাত করবে? এই যে তোমাদের ওই বেগ নিয়ে প্রশ্নটা, কত বেগে ভূমিতে আঘাত করবে? আশা করি তোমরা এটা পারবা। ওকে, আশা করি তোমরা এটা পারবা। আমি দুটা কনসেপ্ট নিয়ে আলোচনা করবো এখন, যে একটা বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় ওঠে, সর্বোচ্চ উচ্চতায় যেতে কত সময় লাগে, এই জিনিসগুলোকে নিয়ে। একটা বস্তু যদি নিক্ষেপ করা হয়, এই প্রশ্নটা তোমরা হোমওয়ার্ক করবা। আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম তোমাদেরকে, টাস্ক না পারলে অবশ্যই গ্রুপে পোস্ট করবা, জানাবা, বা আমাকে রিচ আউট করার ট্রাই করবা। অলরাইট, সো এটা আমাদের কাছে মোটামুটি একটা তোমাদের জন্য প্রবলেম দিলাম। তো এবার আমাদের একটু আলোচনা করতে হবে একটা ইয়ে নিয়ে। তোমরা কাইন্ডলি একটু স্ক্রিনশট তুলে নিতে পারো প্রবলেমটা, এটা হচ্ছে একটা প্রবলেম, কোনো আইডিয়া না। একটু স্ক্রিনশট তুলে নিতে পারো, দেন আমি তোমাদেরকে একটা আইডিয়া পড়াই এখন। কেউ কি কিছু বলতেছে? আমার গাইডে এস নির্ণয় করে 30 অপেক্ষা বলটি ধরা সম্ভব। দ্যাটস আপ টু ইউ। গাইড না ফলো করে কমন সেন্সটা ফলো করো, হ্যাঁ। যেটা আমি বললাম যে আমি একদম এই ম্যাথগুলো কিন্তু তোমার কাছে এখন আর এক্সক্লুসিভ হওয়ার বিন্দু মাত্র কোনো রিজন নেই, কারণ আমি তোমাদেরকে অলরেডি কনসেপ্টগুলো পড়িয়ে আসছি আজকে ক্লাসে ফার্স্টের দিকে। যারা মাঝখানে জয়েন করেছো তারা কাইন্ডলি ফার্স্টের দিকটা দেখে রাখবে, হ্যাঁ। খুবই ইম্পর্টেন্ট জিনিস পড়ানো হয়েছে। ওকে, সো এবার দুটো জিনিস আমি একটু পড়াই। একটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা, একটি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কোনো বস্তুর সর্বোচ্চ উচ্চতা, ওকে, এটা বের করব। তবে আমরা একটা জিনিস কনসিডার করব মাস্ট, এটা তোমরা একটু লিখে রাখো, এমসিকিউর মতো হোক যেমনি হোক, এটা একটু মনে রাখবা। কোনো বস্তু, মানে যে কোনো বস্তু কণা নিক্ষিপ্ত হলে সর্বোচ্চ উচ্চতায় তার বেগ 0 হয়। সর্বোচ্চ উচ্চতায়
তার বেগ 0 হয়, তার বেগ ইজ ইকুয়াল টু 0 হয়, সর্বোচ্চ উচ্চতায় তার বেগ 0 হয়। জিনিসটা কেমনে একটু বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, আমি যদি এই মার্কারটাকে যদি উপরের দিকে যদি মেরে দেই, দেখবা যে মার্কারটা একটা স্টেজ মানে একটা লেভেলে গিয়ে আবার থেমে গিয়ে তারপর পড়া শুরু করে। দেখো একটা কয়েনকে তুমি যদি মানে ফ্লিপ করো, কয়েনটা উঠতে 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 একটা লেভেলে গিয়ে থামে, তারপর আবার নিচে পড়তে থাকে। তার মানে কি একটা পিক পয়েন্ট আছে, এই পিক পয়েন্টের উপর আর যায় না, তার মানে ওইখানে থেমে সে পড়তে থাকে। এই জিনিসটা একটু মাথায় রাখবা, সর্বোচ্চ উচ্চতায় বেগ অলওয়েজ 0 হয়। তার মানে আমি ফর্মুলা কি জানি, আমাদের সর্বোচ্চ উচ্চতা বের করতে হবে, মানে এটাকে আমি বলবো ক্যাপিটাল এইচ হিসাবে। তো আমি একটা ফর্মুলা জানি, তাই না? ফর্মুলা হচ্ছে কি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এটা আমি ফর্মুলা হিসেবে জানি, কিন্তু আমাদের কাহিনী কি, বস্তুকে আমি নিক্ষেপ করেছি, সে এভাবে পড়তেছে, তার মানে আদি বেগ উপরের দিকে, ভি নিচের দিকে শেষ বেগ, জি নিচের দিকে, এইচ তাকেও আমি ধরলাম নিচের দিকে, বের করতে হবে। ফাইন। তো আমার কাছে তাহলে আলটিমেটলি জিনিসটা হচ্ছে, দাঁড়াও, ভি কাজ করতেছে নিচের দিকে, অলরাইট। সো এইচ তো আমি তো উপরের দিকে কাজ করলাম, তাই না? এইচ তো ইনিশিয়ালি আমার কাছে উপরের দিকে কাজ করতেছিল, নর্মালি আমি ধরলাম এই জিনিসটা উপরের দিকে কাজ করে। দেখো দাঁড়াও, আমি একটু খেয়াল করি জিনিসটা, একটু দাঁড়াও। সো আমি এখন পর্যন্ত দেখো উপরের দিকে নিক্ষিপ্ত হয়েছে, এখনও কিন্তু বস্তুটা নিচে পড়ে না, একটু খেয়াল করো, আস্তে উপরে খেয়াল করো, উপরের দিকে নিক্ষিপ্ত হয়েছে, বস্তুটা এখান পর্যন্ত আসছে, সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত, খেয়াল করো। তার মানে কি সর্বোচ্চ উচ্চতায় এসে তার ভি 0, তার মানে তবুও আমি বলতে পারি ভিটা উপরের দিকে, জি নিচের দিকে, বাট এইচটা কোন দিকে কাজ করতেছে, এখান থেকে এখান পর্যন্ত, তার মানে এইচও উপরের দিকে কাজ করতেছে। তার মানে উপরের দিকে যারা, তাদেরকে আমি পজিটিভ ধরবো, জি মাইনাস সবগুলা পজিটিভ। এবার দেখো হিসাবটা কীরকম, হিসাবটা হচ্ছে ঠিক এইরকম যে আমরা এখানে বলতে পারি বা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2g, যেহেতু এটা এইচকে আমি ক্যাপিটাল এইচ দ্বারা প্রকাশ করবো, যেহেতু সর্বোচ্চ উচ্চতা জিনিসটা, এটাকে আমি ক্যাপিটাল এইচ দিয়ে প্রকাশ করব। ভি কত? 0। ভি যদি 0 হয় আমাদের কাছে আসে ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে আমরা লিখতে পারি অতএব, খেয়াল করো এটা, এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2g। আমার কাছে যদি আদিবেগ দেওয়া থাকে, আমি তাহলে যে কোনো বস্তু, তাহলে তুমি এই প্রশ্নটা আমাকে একটু সলভ করে বলো তো, আনসার কত? 19.6 আদিবেগে নিক্ষিপ্ত কোনো বস্তু কণার, সর্বোচ্চ উচ্চতা কত? সর্বোচ্চ উচ্চতা কত একটু খেয়াল করো, বলো আমাকে একটু বলো, এটাকে আনসার লিখে আমাকে একটু জানাও। আমাকে এটা একটু বলো। আমাকে একটু বলো আনসার কি হবে এটার। খুব সিম্পল, জাস্ট এমসিকিউর মতোই। এখানে এইচ ইজ ইকুয়াল টু, আমি অলরেডি জানি ইউ কত, 19.6, এটা এমসিকিউর প্রশ্ন ছিল, হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে কি লেখা যায়, 2 ইন্টু জি। তুমি যদি এমসিকিউ স্টাইলেও করতে চাও, এটা কীভাবে লেখা যায়, 9.8 ইন্টু, দেখো 2 ইন্টু 9.8 হোল স্কোয়ার, তাই না? আর এখানে আসে আবার 2 ইন্টু 9.8। সো ঘুরে ফিরে আমাদের কাছে আনসার হচ্ছে 2 ইন্টু 9.8, তার মানে আমাদের ওয়েট, হ্যাঁ। সো ঘুরে ফিরে আমরা এটাকে এভাবে লিখতে পারি, আমাদের আনসার আসে ওইটা। সো দেখো তাহলে তোমাদের কাছে ক্যালকুলেটর কি বলে, 19.6 ইন্টু, হ্যাঁ ওয়েট, হ্যাঁ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8 কত আসে? এক্স্যাক্টলি 19.6 আসে। দেখো এখন অনেকে বলবো ভাইয়া এটা কিভাবে করছেন,
এটা হচ্ছে এমসিকিউর জন্য তোমাদেরকে এই জিনিসগুলো এক্সেল করতে হবে। দেখো এখানে এটার মানেটা কি, 19.6 মানে 2 ইন্টু 9.8, নিচে হচ্ছে 2 ইন্টু 9.8, এখানে একটা 2 ইন্টু 9.8 স্কোয়ার আছে। তাহলে আমরা কি বলি বলো তো, 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 যদি থাকে এটাকে কি লিখি, শুধু 2। তার মানে এটারই ডাবল অংশ উপরে আসে, তার মানে আমি কাটাকাটি করলে আমার কাছে থাকে 2 ইন্টু 9.8, ঘুরে ফিরে 19.6 জাস্ট মিটার হবে। দ্যাটস ইট। আশা করি বুঝতে পেরেছো। আমি লাস্ট আরেকটা জিনিস বুঝাবো, সেটা হচ্ছে সময়। সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে? সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে উচ্চতায় উঠতে কত সময় লাগে? ফর্মুলাটা লিখে দেই। ক্যাপিটাল এইচ ইজ ইকুয়াল টু, বা এইচ ম্যাক্সও অনেক সময় বলে, এইচ স্মল এক্স ম্যাক্স ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। ওকে ফাইন। সো ভালো কথা। তাহলে এবার আমাদের কাজ কি? এবার কাজ হচ্ছে সময়। তো সর্বোচ্চ উচ্চতায় উঠতে আমাদের কত সময় লাগে বলো তো? ভি ইজ ইকুয়াল টু 0 জানি, তাহলে আমরা আবার জানি ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস ইউ প্লাস জিটি। ইয়া কি বলে, সর্বোচ্চ উচ্চতায় উঠতেছে তাই না? সো দাঁড়াও, ইউ উপরের দিকে, ইউ ভি জি এইচ, ইউ উপরের দিকে, ভি উপরের দিকে, জি নিচের দিকে, এইচ উপরের দিকে। সো এটার ক্ষেত্রে কি হয়, এইচ মাইনাস বাকিরা প্লাস প্লাস জিটি। খুব ভালো, আমরা জানি অলরেডি সর্বোচ্চ উচ্চতায় কি, ভি হয় 0, সর্বোচ্চ উচ্চতায় ভি 0, ইউ মাইনাস জিটি। তাহলে অতএব আমরা এখান থেকে লিখতে পারি টি ইজ ইকুয়াল টু, এখান থেকে লেখা যায় ইউ ডিভাইডেড বাই জি। খেয়াল করো আমাদের তার মানে কি, সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় আদিবেগকে জি দ্বারা ভাগ করলে যেটা, সেটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে। এই যে একটা বস্তুকে যদি উপর দিকে নিক্ষেপ করা হয়, সেটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে, ওই যে যেখানে গিয়ে বেগ 0 হয়ে যায়, সেটা পৌঁছাতে সময় লাগে টি ইজ ইকুয়াল টু এত। অ্যান্ড একটা জিনিস সবসময় মাথায় রাখবা, একটা নিক্ষিপ্ত বস্তু, এটা মাস্ট মাথায় রাখবা, একটি নিক্ষিপ্ত বস্তু, একটি নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে যত সময় লাগে, 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 সেখান থেকে নামতেও ঠিক একই সময় লাগে, সেখান থেকে নামতেও একই সময় লাগে, অবশ্য বিনা বাধায় একই সময় লাগে। জিনিসটা কীরকম, এই যে সর্বোচ্চ উচ্চতায় এত সময় লাগছে না, তার মানে নামতেও এত সময় লাগে। তাহলে আমি যদি বলি ভাইয়া উপরে উঠতে এবং নামতে মোট কত সময় লাগে, তাহলে তুমি একটা কাজ করবা, কি করবা, ক্যাপিটাল টি একটা দিবা, এটা মানে হচ্ছে উড্ডয়নকাল। খেয়াল করবা, এটার নাম দিবা উড্ডয়নকাল। এই কনসেপ্টগুলো না তোমাদের ইন্টারমিডিয়েটে অনেক কাজে লাগবে। উড্ডয়নকাল, টি ইজ ইকুয়াল টু, এই যে উপরে উঠতে টি লেগেছে, একই সময় নিচে নামতে টি লেগেছে, হুইচ মিনস এটা হচ্ছে 2t। টি মানে কত জানো, 2 ইন্টু ইউ ডিভাইডেড বাই জি, তার মানে 2u ডিভাইডেড বাই জি। দেখো বুঝতে পেরেছো কিনা? দেখো বুঝতে পেরেছো কিনা? So I have covered almost everything about falling object বা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। সো অলমোস্ট আমি সব কিছুই কভার করেছি। আর এটা দিয়ে ম্যাথগুলো তোমরা নিজেরা বানিয়েও করতে পারো। এই যে বললাম না, একটা জাস্ট আদিবেগ দিয়ে ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। সো হোপফুলি তাহলে তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছো। যদি কোনো কিছু নিয়ে সামান্যতম কনফিউশন থাকে, ফিল ফ্রি টু রিচ মি আউট অ্যাট এনি টাইম। তোমাদের যারা ক্যান্ডিডেট আছো তারা একটু চেষ্টা করবে তাড়াতাড়ি করার, কারণ অলরেডি তারা তো মানে রুটিনও দিয়ে দিয়েছে আজকে। সো সবার জন্য বেস্ট অফ লাক। একটু ভালো মতো প্রিপারেশনগুলো নাও অ্যান্ড গ্রুপে নোট জমা দিতে ভুলবে না, কারণ নোট জমা দিলে নিজের কাছে একটা অব্লিগেশন আসে যে না আমার ক্লাসটা করা হয়ে গেছে, বা নিজের কাছে একটা মানে রিপোর্টিং আসে আর কি, যে না আমি ক্লাসটা করেছি, আমার পড়াটা হয়ে গেছে। সো নোট জমা দিতে ভুলবে না, ক্লাস নোট করতে মানে ভুলবে না। সো তোমাদের প্রিপারেশনটা টপ নোচ হোক, সবার জীবন সুন্দর হোক, সবার জন্য বেস্ট অফ লাক। সো আজকের মতো এখানে আমরা শেষ করছি। আগামীকালকে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।